ওয়েলকাম HSC 27। তো আজকে হচ্ছে আমাদের টপিক যেটা সেটা হচ্ছে কোষ ও এর গঠন, এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের ক্লাস হবে আজকে। তাহলে চলো আজকে ক্লাস শুরু করি। হুম। আচ্ছা, তো আমাদের এই যে কোষ ও কোষের গঠন যে হচ্ছে আমাদের টপিকটা, এইখানে হচ্ছে তাহলে আমাদের মানে এইচএসসি তে শুরুতেই হতেছে আমরা এই চ্যাপ্টারটা পড়ি সবাই, এবং এটা বলতে গেলে হচ্ছে আমাদের একদম বেসিক বায়োলজির বেসিক এই চ্যাপ্টারটা। তো এই যে এই কোষ এই জিনিসটা বলতে আমরা কি বুঝি বলো তো? কেউ কি একটু বলতে পারবে আমাকে? মাইক অন করে বলো। কেউ একটু সাহস করে বলে ফেলি আমরা। আমরা হচ্ছে ক্লাস 10 এর নলেজ থেকে কি জানি। আচ্ছা ঠিক আছে, থাক। শুরুর দিকে হচ্ছে আমাদের একটুখানি ভয় থাকবে বা হচ্ছে জড়তা থাকবে, এবং আমরা বলতে চাবো না সবার সামনে, আমি জানি। সো আমরা হচ্ছে আম, আমি হচ্ছে বলি কোষ বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি যে জীবদেহের গঠনগত এবং কার্যকরী একক যেটা, সেটাকে হচ্ছে কোষ বলে। তো এই কোষের যদি আমরা ফার্স্টে সবার আগে এই কোষের নামটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসছে, নামকরণ নিয়ে যদি হচ্ছে আমরা একটু কথা বলি। কোষের নামকরণ, এই কোষের নামকরণটা কিভাবে হইলো বা হচ্ছে এটার আবিষ্কারটা কিভাবে হলো? ফার্স্টে একটা বিজ্ঞানীর নাম হয়তো তোমরা এর আগেও শুনছো বা হচ্ছে সামনে শুনবা, যেটা হচ্ছে আমাদের বিজ্ঞানী রবার্ট হুক। ঠিক আছে, রবার্ট হুক। এই নামের ওনার নামের স্পেলিংটা একটু খেয়াল করো, কারণ হচ্ছে এই স্পেলিংটা এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। এই রবার্ট হুক হচ্ছে আমাদের লন্ডনের রয়্যাল সোসাইটির একজন মেম্বার ছিল। এখন রয়্যাল সোসাইটি কি? রয়্যাল সোসাইটি হচ্ছে লন্ডনের একটা হচ্ছে বিজ্ঞ বিজ্ঞানীদের হচ্ছে একটা সোসাইটি। এই রয়্যাল সোসাইটি এখনো আছে, কিন্তু রয়্যাল সোসাইটি অফ ফিজিশিয়ানস আছে, তারপরে হচ্ছে রয়্যাল সোসাইটি এখনো আছে। তো এই রয়্যাল সোসাইটি যেটা হচ্ছে একটা বিজ্ঞ বিজ্ঞানীদের একটা সোসাইটি, সেখানে হচ্ছে প্রত্যেক সপ্তাহে সভা হইতো। এই যে ধরো বিজ্ঞান নিয়ে কথাবার্তা বা নিজেদের আবিষ্কার নিয়ে তারা হচ্ছে কি ভাবলো কি করলো এগুলো নিয়ে। তো রবার্ট হুক কি করলো, সে ভাবলো যে সে একটু অ্যাটেনশন সিকার টাইপের পাবলিক ছিল। সে ভাবলো যে আচ্ছা, এই সাপ্তাহিক সভায় হচ্ছে আমি একটা মানে একটু একটু দারুণ কিছু করে দেখাতে চাই, যেটা হচ্ছে দেখে সবাই খুব অ্যাট্রাক্ট হবে যে হ্যাঁ, একটা খুব সুন্দর কাজ করছে রবার্ট হুক। তো সে কি করলো, সে হচ্ছে ভাবলো যে অনুবীক্ষণ যন্ত্র একটা খুব সুন্দর একটা ডিভাইস, এই ডিভাইসটার নিচে সে হচ্ছে কিছু একটা নতুন কিছু আবিষ্কার করতে পারে কিনা। তো সে তখন হচ্ছে কি করছে, কাঠের ছিপি, যেটা কাঠের ছিপি কি একটা কাঠ, মানে কাঠ দিয়ে বানানো হয় যেটা, সেটা তো হচ্ছে আমাদের একটা উদ্ভিদের একটা পার্ট বা গাছের একটা পার্ট। তো সে হচ্ছে ওই কাঠের ছিপিটাকে একটা পাতলা সেকশন করে হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখার ট্রাই করলো, এবং সে দেখলো যে এখানে হতেছে কতগুলা চাক চাক জিনিস আছে। তো এই চাক চাক জিনিসগুলো হচ্ছে কাইন্ড অফ ওই সেলের সাথে হচ্ছে সে হচ্ছে মিল পাইলো, যে যে ছোট ছোট ঘর বা এরকম। তো এই জন্য এখান থেকেই হতেছে নাম আসছে যে সেল বা হচ্ছে কোষ। এবং এই সেলটা অ্যাকচুয়ালি আমাদের ল্যাটিন সেলুলা এই ওয়ার্ডটা থেকে আসছে। তাহলে আমি যে গল্পটা বললাম এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কি কি মনে রাখতে হবে? রবার্ট হুক এটা হচ্ছে কত সালে করেছে, এটা হচ্ছে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। 1665 সালে। 1665 সালে কোথায়? রয়্যাল সোসাইটি অফ লন্ডনে। রয়্যাল সোসাইটি অফ লন্ডনে হচ্ছে আমাদের সভায়, ঠিক আছে, সভায় হচ্ছে সে এই আমি যেই লাইনটা লিখলাম এই লাইনটা হচ্ছে মনে রাখলেই হবে। এবং এই সেল জিনিসটা হচ্ছে আমাদের, তাহলে শব্দটা কোত্থেকে আসছে? শব্দটা আসছে হচ্ছে আমাদের ল্যাটিন সেলুলা থেকে। ঠিক আছে, তোমরা হচ্ছে এই বানানটা খেয়াল করো। এখন সে এটা আবিষ্কার করছে, আবিষ্কার করার পরেই তো তার কাজ শেষ হয়ে যায়নি। এই যে আবিষ্কার করছে এই জিনিসটা তো নিশ্চয়ই সে কোথাও লিপিবদ্ধ করে রাখছিল। যে লিপিবদ্ধ করে রাখার পরে আমরা হচ্ছে জানতে পেরেছি। এবং এই যে এই লিপিবদ্ধটা করে রাখছে সেটা কোথায় রাখছে জানো? মাইক্রোগ্রাফিয়া নামে একটা গ্রন্থে। ঠিক আছে,
তাহলে এভাবে হচ্ছে আমাদের যে সেলের নামকরণ সেটার হচ্ছে সূত্রপাতটা হয়েছে। তো এরপরে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সেল পেয়েছি। এখন এর মধ্যে কিছু হচ্ছে সেলের, যদি আমরা হচ্ছে সেলের ধারণা এমনিতে বলি বা আমরা হচ্ছে আশেপাশে কি দেখি, আমাদের যে শরীর আছে শরীরে হচ্ছে অনেক প্রকার সেল এবং অনেক সেল দিয়ে অ্যাকচুয়ালি গঠিত, অনেক অনেক আণুবীক্ষণিক সেল বা কোষ দিয়ে হচ্ছে গঠিত। আচ্ছা, যেটা বলতেছিলাম যে অনেক আণুবীক্ষণিক সেল দিয়ে কিন্তু হচ্ছে আমাদের শরীর গঠিত, ঠিক আছে। কিন্তু এছাড়াও কিছু সেল কিন্তু আছে যেগুলো হচ্ছে আণুবীক্ষণিক না, অনেক বড় বড় সেলও আছে। যেরকম এর মধ্যে কিছু হচ্ছে যেরকম আমাদের বিভিন্ন পাখির ডিম, ধরো মুরগির ডিমই ধরো, হ্যাঁ, ডিম কিন্তু হচ্ছে একটা মাত্র সেল, কিন্তু তাহলে এটা কিন্তু অনেক বড় পাচ্ছি আমরা, হ্যাঁ। এখন ধরো এই যে উট পাখির ডিম, উট পাখির ডিম কিন্তু অনেক বড় হয়, যে আমরা মুরগি দেখি কিন্তু উট পাখির ডিম কিন্তু আরো বড়। উট পাখির ডিম একটা মানে একটা বড় হচ্ছে কোষের উদাহরণ, এবং এইটার যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। এটার হচ্ছে মেজারমেন্টটা কত, 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের এটা হইতেছে, তাহলে আমাদের কি পাখির ডিম, এগুলো আমরা যত বড়ই দেখি না কেন এটা একটা কোষ। আর তাহলে হচ্ছে সব থেকে বড় কোষ যেটা সেটা হচ্ছে উট পাখির ডিম। আর উট পাখির ডিমের মেজারমেন্ট হচ্ছে 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। তাহলে এখন তাহলে হচ্ছে ডিম গেল, এরপরে ধরো হচ্ছে পাটের আঁশ, পাটের আঁশও কিন্তু একটা সেল, ঠিক আছে। পাটের আঁশের হচ্ছে একটা স্ট্রাকচার লেস মনে হবে তোমার কাছে দেখলে, বাট এটাও হতেছে একটা সেল। পাটের আঁশ, তারপরে হচ্ছে তাল গাছের আঁশ, এগুলো এক একটা সেল। আরেকটা হচ্ছে সেল আছে এখন আমাদের শরীরে, এখন বলতে পারো যে বুঝতেছি অনেক টাইপের উদ্ভিদ কোষ বা হচ্ছে বিভিন্ন প্রাণীর কোষ বললাম, বাট আমরা তো হিউম্যান বডি নিয়ে হচ্ছে অনেক কিছু আলোচনা করি আমাদের বায়োলজিতে। তো এখন এই মানুষের দেহের সব থেকে বড় কোষ কোনটা বা হচ্ছে অনেক বড় কোষগুলা কি সেটা জানতে ইচ্ছা করে নিশ্চয়ই আমাদের। তো মানুষের যে নিউরনের কোষ আছে সেটা হচ্ছে অনেক বড় একটা কোষ, এবং এইটা হচ্ছে একটা লম্বা কোষ, হ্যাঁ। কারণ নিউরনের যদি হচ্ছে আমি স্ট্রাকচারটা আঁকি, এই যে এরকম একটা স্ট্রাকচার, হ্যাঁ, আর এই যে এরকম এদিক দিয়ে হচ্ছে ডেনড্রাইটস গুলা বের হইতেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কি দেখতেছি যে আর এখানে হচ্ছে সেল বডি, তাহলে হচ্ছে এটা একটা লম্বা একটা কোষ। তো এটা হতেছে আমাদের লম্বায় কতটুকু, এটা হচ্ছে লম্বায় 1.37 মিটার, ঠিক আছে। 1.37 হচ্ছে মিটার। তাহলে হচ্ছে আমরা দেখলাম কতগুলা কোষের নাম শুনলাম। এখন এরপরের কাহিনী যেটা আসে, এখন সেলের আমাদের হচ্ছে বাংলা প্রতিশব্দ কি, বাংলা প্রতিশব্দ হচ্ছে কোষ বা জীবকোষ। এখন যে আমি তোমাদেরকে কাহিনীটা বললাম রবার্ট হুকের কাহিনী, এই কাহিনীর পরে তো আমরা জাস্ট একটা মানে কোষের ধারণা পেয়েছি হচ্ছে যে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে, কিন্তু এরপরেও নিশ্চয়ই আমাদের ফার্দার কোষ নিয়ে আলোচনা হয়েছে, না হলে তো আর আমাদের এত কিছু আমরা জানতে পারতাম না সেল নিয়ে। তো এই যে ফার্দার আলোচনাটা হয়েছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অনেক বিজ্ঞানী হচ্ছে যুক্ত ছিল, হ্যাঁ। তো ফাইনালি কি হয়, অনেক বিজ্ঞানী অনেক ধরনের গবেষণার পরে ব্লু, ওলফ, ল্যামার্ক, এসব হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী কোষ নিয়ে হচ্ছে গবেষণা করেছেন। লাস্টে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, আচ্ছা, ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক কি করছে, সে হচ্ছে আমাদেরকে আহ এই কোষ প্রাচীর ছাড়াও ভিতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য সহ জীবিত কোষ যেটা সেটা হচ্ছে আমাদের পর্যবেক্ষণ করে দেখাইছে। এখন কথা আসতে পারে যে জীবিত কোষ পর্যবেক্ষণ করে দেখাইছে, তাহলে হচ্ছে আমাদের রবার্ট হুক কি দেখাইছিল। রবার্ট হুক হচ্ছে আমাদের কি করেছে, আমি কি বলছি যে ফার্স্টে সে হচ্ছে একটা কাঠের ছিপি, মানে একদম একটা নিরেট বস্তু, মানে নিরেট বস্তু বলতে কি একদম একদম কম্প্যাক্ট একটা জিনিস, যেটা মানে একদম বাইরে থেকে আমরা জাস্ট দেখতেছি, এটাকে পাতলা সেকশন করে আমরা বাইরে থেকে দেখতেছি, এটার ভিতরে কি এটা জীবিত
জীবিত, এটা নিশ্চয়ই জীবিত না, কারণ এটা তো হচ্ছে উদ্ভিদ দেহ থেকে আমরা ডিরেক্ট নিয়ে আসছি, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এটা একটা কাঠের বস্তু, কাঠের একটা চিপি বানানো বানানো হয়েছিল, সেখান থেকে হচ্ছে আমরা নিয়েছি, তার মানে এটা লাইভ না, এটা মরে গেছে। তো একটা ডেড সেল, রবার্ট হুক তাহলে যেটা দেখেছিল এটা একটা ডেড সেল ছিল। তো এখন আমাদের একটা জীবিত কোষ পর্যবেক্ষণ করা নিশ্চয়ই লাগছে, না হলে আমরা ভিতরের অর্গানিজমস বুঝতে পারতাম না। তো সেটা হচ্ছে আমাদের কে করছে, ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, সে হচ্ছে ফার্স্ট জীবিত কোষ সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন। সবাই একটু মাইকটা মিউট করে ফেলো প্লিজ। আচ্ছা, তো এরপরে তাহলে গেল, এখন আমাদের মোটামুটি সেলের ব্যাপারগুলা হয়েছে। এখন আমাদের সেলের ভিতরে ঢুকার পালা। সেলের ভিতরে ঢুকলে আমরা কিছু কিছু জিনিস পাই, তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে। তারপরে হচ্ছে আছে আমাদের প্রোটোপ্লাজম। এখন এই জিনিসগুলা কারা পর্যবেক্ষণ করছে সবার প্রথম, এই তাদের নাম আমাদেরকে জানতে হবে। এই যে আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা হচ্ছে কি জানো, আমাদের যদি মানে সামনে যখন পড়বা তখন হচ্ছে নিউক্লিয়াসকে আমরা বলবো প্রাণ কেন্দ্র, ঠিক আছে। আমাদের একটা কোষের প্রাণ কেন্দ্র, মানে এই নিউক্লিয়াসটাই আমাদের কোষের সব ধরনের কার্যকলাপ চালাচ্ছে মেইনলি। হ্যাঁ, ঠিক আছে। তো এখন এই নিউক্লিয়াসটা তাহলে কে আবিষ্কার করছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। একদম আবিষ্কার বা হচ্ছে সর্বপ্রথম সুস্পষ্ট ভাবে যদি বলি যে পর্যবেক্ষণ করছে বা আবিষ্কার করছে, সেটা হচ্ছে আমাদের বিজ্ঞানী রবার্ট ব্রাউন। ওনার নামটা অবশ্যই মনে রাখতে হবে, রবার্ট ব্রাউন। এছাড়াও যদি বলি যে একদম সবার আগে কে হচ্ছে এই আহ অস্তিত্বটা, নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করেছে, অস্তিত্ব অনুমান করেছে হচ্ছে আমাদের ফেলিস ফন্টানা। বাট তার নামটা এতটা ইম্পর্টেন্ট না, কারণ সে জাস্ট অস্তিত্বটা বুঝতে পারছিল, বাট এই আবিষ্কারটা মেইনলি করছে হচ্ছে রবার্ট ব্রাউন। আর প্রোটোপ্লাজম যেটা, প্রোটোপ্লাজমটা হচ্ছে আমাদের আহ পার্কিন যে আবিষ্কার করেছিল, এখানে সালটাও ইম্পর্টেন্ট, 1840 সাল, ঠিক আছে। বিজ্ঞানীর নাম কি, পার্কিন যে, 1840 সালে। তাহলে আমি কিন্তু সাল এখানে দুইটা পড়তে বলছি, কি বলতো, ফার্স্ট হচ্ছে 1665 সালে রবার্ট হুক হচ্ছে সবার প্রথম আমাদের কোষের ধারণা দিয়েছিল, যেটাকে ডেড সেল ছিল। তো ওইটা হচ্ছে একটা 1665, আর এরপরে 1840 সালে এসে হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম আবিষ্কার হয়। আচ্ছা, এখন আমাদের কোষের যদি সংজ্ঞা দিতে বলি তোমাকে, তাহলে হচ্ছে তুমি আমাকে কি দিবা? কোষের সংজ্ঞা মেনলি দিবা যেটা, সেটা হচ্ছে যে কোষ হলো জীবের গঠনগত ও জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক, ঠিক আছে। তাহলে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে হচ্ছে একটা হচ্ছে দেহকোষ, আরেকটা হচ্ছে আমাদের জনন কোষ। আচ্ছা, এখন এদের মধ্যে মেইনলি পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে দেহকোষ যেটা, সেটা হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এবং বিভিন্ন টিস্যু। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের টিস্যু অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে, ঠিক আছে, ঠিক আছে। আর হচ্ছে যেটা আমাদের জনন কোষ, সেটা কি, সেটা হচ্ছে আমাদের যে ডিপ্লয়েড জীবের জননাঙ্গে যে মায়োসিস প্রক্রিয়ায় যেই কোষগুলা হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক কিছু কোষ উৎপন্ন হচ্ছে, যেটা হচ্ছে পরে আমাদের জনন ঘটাচ্ছে, সেগুলা হচ্ছে আমাদের আহ জনন কোষ। তাহলে হচ্ছে এটা জাস্ট বলবো যে যৌন, আচ্ছা
আচ্ছা, এখন এই যে জনন কোষ এরা হইতেছে, এখন জনন কোষ কোনগুলো আর দেহকোষ কোনগুলো? দেহকোষ অ্যাকচুয়ালি আমাদের শরীরের প্রত্যেকটা কোষ, ইভেন জনন কোষ, সরি, জননাঙ্গ গঠনকারী যে কোষটা আছে সেটাও কিন্তু আমাদের ডিপ্লয়েড দেহকোষ, ঠিক আছে? কিন্তু জনন কোষ কোনটা, এটা হইতেছে আমরা যে একদম মানে মুখস্থ ব্যাপার যে এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের জনন কোষ, একটা হচ্ছে আমাদের শুক্রাণু আর হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যদি আমি বলি যে দেহকোষ আর জনন কোষের মধ্যে হচ্ছে পার্থক্য আমাকে লিখে দাও, তাহলে কি লিখবা? যে দেহকোষ হচ্ছে কি টিস্যু আর অঙ্গ প্রত্যঙ্গ গঠনকারী কোষ, আর হচ্ছে আমাদের জনন কোষ যৌন জননের যৌন প্রজননের জন্য উৎপন্ন আহ উৎপন্ন কোষ, জাস্ট এটা বললাম। তারপরে হচ্ছে আমরা দেহ কোষ যেটা কি, এটা হচ্ছে আমরা মাইটোসিস প্রক্রিয়ায় হচ্ছে বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে আরেকটা দেহ কোষ পাচ্ছি, কিন্তু জনন কোষ হচ্ছে আমাদের মায়োসিস বিভাজনের মাধ্যমে আসতেছে। আর যেটা হচ্ছে দেহ কোষ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড, ঠিক আছে? আর হচ্ছে জনন কোষ যেটা, সেটা হচ্ছে আমাদের শুক্রাণু ডিম্বাণু, এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের হয়তো আজকে অনেকেরই হ্যাঁ, বই নাই তো। হ্যালো। সরি টু ইন্টারাপ্ট। লবিতে মনে হয় কয়েকজন স্টুডেন্ট আসছে, একটু দেখো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লিঙ্কটা হচ্ছে যদি কেটে যায় তাহলে হচ্ছে আমরা একটু নামাজের ব্রেকে চলে যাব, ঠিক আছে? এরপরে আমি হচ্ছে 10 মিনিট পরে আবার লিঙ্ক দিব। আচ্ছা, তো যেখানে ছিলাম যে দেহকোষ আর হচ্ছে জনন কোষের আমরা পার্থক্যটা করেছি, এখন যেটা বলতেছিলাম যে তোমাদের হয়তো আজকে অনেকেরই বই নেই, কারণ হচ্ছে তোমাদের এখনো অনেকেরই বই কেনা হয় নাই। সমস্যা নেই, তোমরা হচ্ছে আমি আজকে যা যা পড়াচ্ছি বা ইসে করতেছি এটা হচ্ছে সবাই নোট করে ফেলো। হ্যাঁ, এখন তো তোমাদের টাইম আছে, নোট করলে কাজে লাগবে সামনে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা দেহকোষ আর হচ্ছে জনন কোষে দেখছি, এখন হচ্ছে আমরা আদি কোষ আর প্রাকৃত আদি কোষ বা সুকেন্দ্রিক কোষ, মানে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে যেটা বলতেছিলাম। তুমি করবে না না, নামটা লিখবে। এটা হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে আমাদের আদিকোষ বা প্রাকেন্দ্রিক, আর একটা হচ্ছে আমাদের প্রকৃত কোষ বা হচ্ছে যেটা আমাদের সুকেন্দ্রিক কোষ বলবো যেটা। আচ্ছা, দেখো, প্রকৃত কোষটা এর পাশে লিখি। এখন এদের মধ্যে অ্যাকচুয়ালি বেসিক ডিফারেন্স কি, বা হচ্ছে এদেরকে কেন আমরা কাউকে আদিকোষী বলতেছি আর হচ্ছে প্রকৃতকোষী বলতেছি? এখন আদিকোষী যেটা, আদিকোষীর মধ্যে ফার্স্ট অফ অল সবার আগে আমরা সেটা পেয়ে গেছি যে আদিকোষীর হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাহলে এদের কি থাকে? এদের তো নিশ্চয়ই নিউক্লিয়াসের বদলে এমন কিছু থাকা লাগবে যেটা হচ্ছে এদের সব কাজকে মনিটরিং করতেছে, কারণ আমি কি বলেছি যে নিউক্লিয়াস হচ্ছে আমাদের একটা কোষের প্রাণ কেন্দ্র, এই হচ্ছে আমাদের আহ হচ্ছে সব মানে কোষের সব ধরনের কার্যকলাপকে আলটিমেটলি নিয়ন্ত্রণ করতেছে। তাহলে আমাদের নিশ্চয়ই আদি কোষে যেহেতু নিউক্লিয়াস সুগঠিত নাই, তাহলে আমাদের কিন্তু কিছু কিছু জিনিস পাতিতে লাগবে যাতে নিউক্লিয়াসের কাজটা হয়ে যায়। সেইখানে হচ্ছে আমাদের কি থাকে, একটা হইতেছে বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ থাকে। হ্যাঁ, বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ যেটা হচ্ছে আমাদের মেইনলি নিউক্লিয়াসের কাজ, বা বলতে গেলে বংশগতি বস্তু হিসেবে কাজ করে। ডিএনএ অণু থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের আহ যেটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস নাই বললাম, আর ডিএনএ তাহলে হচ্ছে কি থাকে? ডিএনএ থাকে হচ্ছে একটা বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ অণু থাকে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমাদের প্রকৃত কোষ যেটা প্রকৃত কোষে হতেছে আমাদের ডিএনএ অণুটা সূত্রাকার থাকে, সূত্রাকার থাকে বা সর্পিলাকার থাকে।
ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আদিকোষে আর কি থাকে না, মানে কেন এটাকে আদিকোষ বলতেছি, দেখো ফার্স্টে আমাদের মেইন কাহিনীটা গেল যে এখানে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না। তারপরে আমাদের সূত্রাকার ডিএনএ যেটা, এটা হইতেছে একটা উন্নত বৈশিষ্ট্য, এই জিনিসটাও আমাদের আদিকোষে থাকে না। এরপরে যদি আমাদের কোষের মধ্যে আমরা আরেকটু দেখি বা আরেকটু ভিতরে ঢুকি, তাহলে দেখবো যে আরো যে আবরণী বেষ্টিত বিভিন্ন অঙ্গাণু আছে, আবরণী বেষ্টিত মানেই উন্নত। এই আবরণী বেষ্টিত অঙ্গাণুগুলো আমাদের উন্নত যে প্রকৃত কোষ সেখানে থাকতেছে, কিন্তু আমাদের আদি কোষে কোনো আবরণী বেষ্টিত অঙ্গাণুগুলো থাকতেছে না। ঠিক আছে। এরপরে আমাদের রাইবোজোম। ঠিক আছে, রাইবোজোম আমাদের কয়েক টাইপের থাকতে পারে। একটা যেরকম 70s রাইবোজোম, আর একটা আছে আমাদের 80s রাইবোজোম। ঠিক আছে, 80s রাইবোজোম যেটা, সেটা আমাদের প্রকৃত কোষে থাকে। এই 80s রাইবোজোমকে কেন আমরা উন্নত বলতেছি, এটা আমাদের 40+60, এই দুইটা মানে দুইটা অণুতে ভাগ হয়ে দেন আমাদের প্রোটিন সংশ্লেষণে হেল্প করে। কিন্তু আমাদের যেটা আদি কোষের রাইবোজোম, সেটা 70s রাইবোজোম। 70s রাইবোজোমটা তোমরা হয়তো সামনে আরো ভালো মতো পড়বা, বাট এখন জাস্ট এটা মনে রাখবা যে 70s রাইবোজোম মানে আমাদের এটা একটা কি বলে, একটা দুর্বল বৈশিষ্ট্য আর কি। উন্নত বৈশিষ্ট্য 80s রাইবোজোম, কিন্তু আমাদের আদি কোষে আমাদের 70s রাইবোজোম থাকতেছে। এরপরে আমাদের তাহলে কোষে আমাদের অঙ্গাণুর কথাবার্তাও গেল। এরপরে আমাদের যে কথাটা আসতেছে যে কোষের কাঠামোটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো কোষের কাঠামো দেয় কে? একটা কঙ্কাল, কোষ কঙ্কাল, বা যেটাকে আমরা সাইটোস্কেলেটন বলি। এই সাইটোস্কেলেটন জিনিসটা আদি কোষে থাকে না। ঠিক আছে, সাইটোস্কেলেটন আদি কোষে থাকে না, কিন্তু প্রকৃত কোষে আমাদের যে সাইটোস্কেলেটন এই জিনিসটা থাকতেছে। এরপরে আরেকটা ব্যাপার, সেটা আমাদের কোষ বিভাজন প্রক্রিয়াটা কি হচ্ছে। কোষ বিভাজন প্রক্রিয়া এখানে আমাদের অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস আই থিঙ্ক তোমাদের মনে আছে যে অ্যামাইটোসিস এরকম একটা প্রক্রিয়া যার মাধ্যমে জাস্ট এক কোষী প্রাণীদের কোষটা জাস্ট মাঝখান দিয়ে একদম ওই যে খাঁজ, মানে জাস্ট এরকম একটা সেল থাকে, এই সেলের মাঝখানে এদিক দিয়ে খাঁজ সৃষ্টি হয়, খাঁজ সৃষ্টি হয়ে মাঝখান দিয়ে ভাগ হয়ে যায়, দুইটা কোষ আলাদা হয়ে যায়, এবং প্রাণীটা অ্যাকচুয়ালি মানে এক কোষী প্রাণী যেহেতু, তো এটা দুইটা মানে এটা মরে যেয়ে অ্যাকচুয়ালি দুইটা ভাগ হয়ে দুইটা আলাদা আলাদা প্রাণী হয়ে যায়। এভাবে প্রজননটা হয়। কিন্তু আমাদের যেটা আমাদের যেটা আমাদের প্রকৃত কোষ, প্রকৃত কোষই অ্যাকচুয়ালি, প্রকৃত কোষ কাদের দেহে থাকে? ধরো আমাদের দেহে যে কোষগুলো আছে সেগুলো প্রকৃত কোষ। এখন আমাদের কোষগুলো নিশ্চয়ই এরকম ভাবে ভাগ হয় না, হয় মাইটোসিস হয়, না হলে মায়োসিস হয়। তাহলে আমাদের দেহে কি হয়? আমাদের দেহে বা প্রকৃত কোষীদের দেহে মাইটোসিস আর আমাদের মায়োসিস। মাইটোসিসটা হয় আমাদের দেহ কোষে, ঠিক আছে, আর মায়োসিসটা কই হয়? আমাদের জনন কোষে। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা ব্যাপার আসতেছে খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের শ্বসন। শ্বসন মানে কি? শ্বসন আমরা এটাও তোমরা আই থিঙ্ক ওই ক্লাস 10-এ তো পড়েই আসছো, তোমাদের বিশাল চ্যাপ্টারে সুন্দর করে ছিল যে সালোক সংশ্লেষণ আর শ্বসন। সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ দেহে খাবার তৈরি হয়, এবং এই খাবারটাকে জারণ করে যে শক্তিটা পাওয়ার ব্যাপারটা, যেটা আমাদের সবার দেহে অবশ্যই হয়, এটা না হলে আমরা কেউ বাঁচবো না, সেইটা আমাদের শ্বসন। ঠিক আছে, যার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি আমাদের খাবার থেকে শক্তি পাই। হ্যাঁ, খাবারটাকে জারিত করে শক্তি পাই। তো এই শ্বসনটা আমাদের যেটা আদিকোষ, এদের একটা আচ্ছা। তো যেখানে আমাদের ফার্স্ট সেশন অফ হয়ে গেছিল, সেটা আমাদের আদিকোষ আর প্রকৃত কোষের যে বৈশিষ্ট্যগুলো বলতেছিলাম। তো আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যে আমাদের এই যে শ্বসনের প্রক্রিয়াটা আদিকোষে অবাধ শ্বসন হবে, আর প্রকৃত কোষ যেটা, এখানে আমাদের সবাত শোষণ হবে। এখন আই থিঙ্ক তোমাদের মনে আছে নিশ্চয়ই যে অবাধ শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন, যেখানে আমরা খাবারকে
পুরাপুরি ভাবে জারিত করে পুরাপুরি ভাবে মানে এখান থেকে হাইয়েস্ট যত পরিমাণে শক্তি আমাদের পাওয়া পসিবল আমরা ততটা পাই না, এর থেকে কম পাই অবাত শ্বসনে, কারণ হচ্ছে খাবারের অসম্পূর্ণ জারণ হয়। আর সবাত শ্বসনে হচ্ছে একটা খাবারকে হাইয়েস্ট জারণ করে, যতটুকু জারণ করে আমরা হাইয়েস্ট যতটুকু শক্তি পেতে পারি পুরোটাই হচ্ছে আমাদের সবাত শ্বসনে পাওয়া পসিবল। তাহলে এই প্রকৃত কোষের বৈশিষ্ট্যগুলো আমরা আদি কোষের সাথে সাথে মোটামুটি পড়ে ফেলছি। এখন আমি যদি বলি যে তোমাদেরকে হচ্ছে এই আদি কোষের প্রকৃত কোষ এই দুটাকে হচ্ছে পার্থক্য করে লিখো, তাহলে জাস্ট আমি এখানে যেই কথাগুলো লিখছি এগুলো দিয়ে কিন্তু তোমরা পার্থক্য করে ফেলতেছো। তো এই জিনিসটা তোমাদের সিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এই আদি কোষ এবং হচ্ছে প্রকৃত কোষের পার্থক্য। তো তোমরা হচ্ছে যখন নোট করবা নোট খাতায় সুন্দর করে এভাবে পাশাপাশি, আমি তো এখানে হচ্ছে প্রকৃত কোষের সবগুলো লিখি নেই, লিখতে গেলে একটু টাইম যাবে, তো লিখে সুন্দর করে হচ্ছে নোট করে ফেলবা। আচ্ছা, তো এর পরে হচ্ছে আমরা যে জিনিসটা আসতেছি সেটা হচ্ছে আমাদের কোষের আয়তন নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? সবাই একটু মিউট করে রেখো প্লিজ। আচ্ছা, তো এই কোষের আয়তন নিয়ে যদি হচ্ছে আমরা আলোচনা করি, তাহলে এই যে আমি কি বলছি যে আমাদের হচ্ছে শরীরে অনেকগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক কোষ দিয়ে হচ্ছে আমাদের শরীর গঠিত, হ্যাঁ। কিন্তু আমাদের কোষ মানে যদি আমি ব্রডলি বলি যে কোষের অ্যাকচুয়ালি আয়তন কিরকম, আমরা জাস্ট আণুবীক্ষণিকই বলতে পারি না। কারণ একটু আগে আমি বলছি যে পাখির ডিম যতই বড় হোক এটা হচ্ছে একটা কোষ, ঠিক আছে? তারপরে এরকম বড় কোষ যেরকম আছে অনেক ছোট কোষও আছে, যেরকম হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, ঠিক আছে? এই নামটা ইম্পর্টেন্ট, আর বানানটা হচ্ছে খেয়াল করো, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এটার হচ্ছে এই কোষের ব্যাস হচ্ছে 0.1 মাইক্রোমিটার, ঠিক আছে? এটা হচ্ছে মানে অনেক ছোট কোষ হিসেবে এই জিনিসটার নাম মনে রাখো। তোমাদের হচ্ছে কোষের ব্যাসটা যে খুব বেশি ইম্পর্টেন্ট সেটা না, বাট এইটার হচ্ছে আরেকটা নাম আছে। সেটা হচ্ছে কি, এটার আরেকটা নাম হচ্ছে আমাদের পিপিএলও, হ্যাঁ পিপিএলও, বা হচ্ছে আমাদের প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, ঠিক আছে? প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তোমাদের বইয়ে দেখবা মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম যেটা, সেটা হচ্ছে ইটালিক হরফে হচ্ছে লেখা আছে। সো এইটা যখন তুমি খাতায় লিখবে তখন তার আমাদের ইটালিক লেখা পসিবল না, আমরা হচ্ছে সবসময় নিচে একটা দাগ দিয়ে দিব, ঠিক আছে? এভাবে হচ্ছে দাগ দিয়ে দিব আমি যেভাবে লিখছি। এরপরে হচ্ছে আমাদের উট পাখির ডিম, এটা হচ্ছে একটা বড় কোষ। তাহলে আমরা একটা ছোট কোষ পড়লাম, আর একটা বড় কোষ কি উট পাখির ডিম, এটা আমরা পড়ছি। এছাড়া হচ্ছে আমরা বহুকোষী উদ্ভিদের বহুকোষী উদ্ভিদের মধ্যে হচ্ছে র্যামি নামে একটা জিনিসের নাম পড়বো, যেটা হচ্ছে বড়। র্যামি হচ্ছে বহুকোষী উদ্ভিদের মধ্যে একটা হচ্ছে বড় মানে গাছের তন্তু অ্যাকচুয়ালি, হ্যাঁ। এটা হচ্ছে এটার সাইজটা একটু বড় থাকে, 55 সেন্টিমিটার থাকে। এটা হচ্ছে আমাদের ইসেটা নামটা ইম্পর্টেন্ট, বোয়েমেরিয়া, এটার নিচেও দাগ, নিভিয়া, ঠিক আছে? আমরা যে নিভিয়া লোশন ইউজ করি না, ওই নিভিয়া, ঠিক আছে? আচ্ছা, এটা হইতেছে অনেক বড়, এটা হচ্ছে আমাদের 55 সেন্টিমিটার। আর এটা হচ্ছে আমাদের কত ছিল, 0.1 মাইক্রোমিটার, ঠিক আছে? আচ্ছা, এছাড়া হইতেছে একটা যেটা হচ্ছে আমাদের শৈবাল, শৈবাল কোষ এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ। যদি আমরা বলি এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ, এই ড্যামিটা হচ্ছে আমাদের বহুকোষী উদ্ভিদ, ঠিক আছে? বহুকোষী উদ্ভিদ কোষ এবং হচ্ছে অনেক বড়। আর হচ্ছে এককোষী সর্বাপেক্ষা বড় যদি বলি, সেটা হচ্ছে কি আমাদের অ্যাসিটাবুলারিয়া, ঠিক আছে? খুব বেশি কিন্তু কঠিন না, এখানে আমি তিনটা হচ্ছে সাইন্টিফিক নেমের কথা বলছি, তো আই থিঙ্ক এগুলো তোমরা মুখস্থ রাখতে পারবা, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে ইজি মনে রাখা, সেটা হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা। মানবদেহের বৃহত্তম কোষ কিন্তু আমরা একটু আগেই পড়াইছি। সেটা কি, মানবদেহের বৃহত্তম কোষ হচ্ছে আমাদের ওই যে মোটর নিউরন, যেটা হচ্ছে আমাদের ব্রেইনে থাকে, মোটর নিউরন বা হচ্ছে নিউরন, যেটা হচ্ছে আমরা কত
লম্বা বলেছি 1.37 মিটার লম্বা। আর হচ্ছে মানব দেহের তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটা? যেটাকে অ্যাকচুয়ালি এটা একটু কন্ট্রোভার্সিয়াল যদিও, এটা হচ্ছে আমাদের মানে সব সময় কোষ হিসেবেই যে আমরা ধরি সেটা না। আহ অনুচক্রিকা অ্যাকচুয়ালি একটা কণিকা, হ্যাঁ। কিন্তু তারপরেও যেহেতু তোমাদের বইয়ে আছে, এটা হচ্ছে তোমরা এটাই পড়বা যে মানবদেহের ক্ষুদ্রতম কোষ অনুচক্রিকা। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এখন কথা শেষ। এরপরে হচ্ছে আমরা আসবো যে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠনে। আচ্ছা, এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, কারণ না হলে বুঝতে পারবে না। এই একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে অ্যাকচুয়ালি কি কি থাকে? হ্যাঁ, একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে যদি আমি বলি যে মানে বাইরে থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে একটা সুন্দর একটা কোষ প্রাচীর দিয়ে ঘেরা, তার ভিতরে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা কতগুলো হচ্ছে একদম জীবিত, মানে কতগুলো জীবিত পদার্থ বা বস্তু থাকবে, হ্যাঁ। সেই এইটাই হইতেছে আমাদের মেইনলি কোষের স্ট্রাকচারটা। তো আমরা তার মানে কি কি পাচ্ছি এখন? এই কোষ প্রাচীর আমি বললাম যে ভিতরে জীবিত পদার্থ থাকে, কিন্তু বাইরে দিয়ে যে কোষ প্রাচীরটা আছে, এটা একটা জড় টাইপের পদার্থ বলতে পারো, হ্যাঁ। তো তাহলে আমাদের হচ্ছে মেইনলি আমাদের একটা উদ্ভিদ কোষের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আমাদের কি জড় বস্তু, আর একটা হচ্ছে আমাদের জীবিত পদার্থ। জড় বস্তু, আরেকটা কি প্রোটোপ্লাজম, বা হচ্ছে সজীব বস্তু বা জীবিত বস্তু যেটা বলো। তাহলে আমাদের প্রোটোপ্লাজম জিনিসটা কি, এটা তাহলে বুঝতেছো যে প্রোটোপ্লাজম আমি একটু আগে বলেছিলাম যে 1840 সালে পার্কিনজে নামে একজন বিজ্ঞানী হচ্ছে সবার প্রথম আমাদের প্রোটোপ্লাজমটা আবিষ্কার করছিল। তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ধরো কোষ প্রাচীর দিয়ে আমাদের কোষটা ঘেরা। এরপরে আমরা যখন যাব, মানে কোষ প্রাচীরটাকে ভেদ করে একটা জীবিত কোষে ঢুকলেই তুমি হচ্ছে কতগুলা সজীব বস্তু দেখতে পাবা। এই যে সজীব বস্তু পুরাটাই আমাদের পুরাটা ঘিরেই হচ্ছে প্রোটোপ্লাজম। এর মধ্যে হচ্ছে থকথকে জেলির মতো অংশও থাকতেছে, তারপরে আমাদের ভিতরে নিউক্লিয়াস থাকতেছে, বা যা যা বলে সবকিছুই থাকতেছে। তাহলে ইভেন কোষ ঝিল্লিও থাকতেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের জড়বস্তুর মধ্যে মেইনলি কি পড়তেছে? কোষ প্রাচীর। এখন কোষ প্রাচীরের সাথে কি আমাদের কি আর কোনো জড়বস্তু থাকে না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, থাকে। কি থাকে আমাদের? এই যে ধরো জীবিত বস্তু যেটা প্রোটোপ্লাজম, এর মধ্যেই কতগুলা নির্জীব বস্তু থাকে, হ্যাঁ। যেগুলো হচ্ছে ধরো বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ, আবার কিছু কিছু হরমোন, নেকটার, এসব জিনিস হচ্ছে আমাদের সজীব বস্তু থেকে নিঃসৃত হয়, মানে নিঃসৃত পদার্থ। আর হচ্ছে কিছু কিছু জিনিস আমাদের কোষে সঞ্চিত থাকে, ধরো গ্লুকোজ ট্লুকোজ এগুলা। তাহলে এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমাদের থাকতেছে। তাহলে হচ্ছে আমাদের কোষ প্রাচীর ছাড়া আমাদের জড় বস্তুটা কি? আমাদের কোষস্থ নির্জীব বস্তু। ঠিক আছে, কোষস্থ নির্জীব বস্তু। জড় বস্তু, এখন প্রোটোপ্লাজম, সজীব বস্তু, কোষ প্রাচীর, বস্তু। এখন এই যে আমাদের তাহলে কোষস্থ নির্জীব বস্তুর মধ্যে আমরা কি কি বললাম? তিনটা জিনিস বলেছি। একটা হচ্ছে যে কিছু বর্জ্য পদার্থ থাকে, আরেকটা হচ্ছে কি আমাদের কোষ থেকে নিঃসৃত কিছু পদার্থ থাকে, যে ধরো হচ্ছে হরমোন বা হচ্ছে এনজাইম, এগুলা হচ্ছে নিঃসৃত পদার্থ। আরেকটা হচ্ছে কি থাকে আমাদের বিভিন্ন ধরনের সঞ্চিত পদার্থ, খাবার সঞ্চিত হয়, বা খাবার মানে হচ্ছে এখানে তো আর ডিরেক্ট বড় বড় খাবার যেতে পারবে না, এখানে হচ্ছে গ্লুকোজ, তারপরে হচ্ছে প্রোটিন, লিপিড, এসব হচ্ছে সঞ্চিত হয়। তো আমাদের সঞ্চিত পদার্থ। এখন এই যে এর মধ্যে তাহলে কি কি আছে, এগুলোর কিছু কিছু হচ্ছে নাম আমাদের জানা রাখবে, যে বর্জ্য পদার্থের মধ্যে কি কি পড়ে। বর্জ্য পদার্থের মধ্যে মোটামুটি আহ রেজিন, ট্যানিন, হ্যাঁ। তারপরে হচ্ছে গাম, আঠা, এগুলা। ঠিক আছে, এগুলো হচ্ছে আসতেছে, আরো অনেক কিছু আছে, এত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, নিঃসৃত পদার্থগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। নিঃসৃত পদার্থের মধ্যে আসতেছে হচ্ছে হরমোন, তারপরে হচ্ছে নেকটার, তারপরে হচ্ছে আছে আমাদের এনজাইম আর পিগমেন্ট।
আচ্ছা ভাইয়া আপুরা, তোমাদের কারো মেবি মাইক অন হয়ে গেছে, একটু অফ করে দাও। হ্যাঁ, আচ্ছা। এগুলোকে আর হচ্ছে আমরা মিশ্রিত পদার্থ। আর সঞ্চিত পদার্থের মধ্যে কি কি থাকে? আমাদের খাবারের যে বিভিন্ন ধরনের খাবার থেকে যেগুলো আমরা পাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, আর হচ্ছে লিপিড। আচ্ছা, যদি কোষ অবজার্ভ করতে যাই তাহলে হচ্ছে বাইরে আমরা সবার আগে জড় বস্তু যেটা কোষ প্রাচীর দেখতেছি। এরপরে হচ্ছে কি করব, আমরা যখন ভিতরে ঢুকবো তখন দেখবো একটা মেমব্রেন দিয়ে হচ্ছে আমাদের পুরা কোষটা আবৃত আছে, মানে ভিতরের জীবিত জিনিসগুলো। এই জিনিসটা নিজেও একটা জীবিত বস্তু, এবং এটা হচ্ছে কি আমাদের কোষ ঝিল্লি। তাহলে গেল আমাদের কোষ ঝিল্লি। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে কি, আমাদের ভিতরে যখন আমরা ঢুকবো তখন দেখবো যে একটা থকথকে জেলির মতো একটা বস্তু আছে। এই জিনিসটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। ঠিক আছে, থকথকে জেলির মতো বস্তু, যেটা হচ্ছে আমাদের, যেখানে অনেক ধরনের অঙ্গাণু হচ্ছে ক্ষুদ্রাঙ্গ যেগুলো সেলের, সেগুলো হচ্ছে সব থাকে। সেটা হচ্ছে কি আমাদের সাইটোপ্লাজম। আর এছাড়া আরেকটা জিনিস দেখতে পারবো, যেটা হচ্ছে আমাদের কোষের প্রাণকেন্দ্র বলে আসছি না, সেই জিনিসটা মানে কি, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এখন এই সাইটোপ্লাজম যেটা, এটার মধ্যে কি বললাম যে এটা হচ্ছে থকথকে জেলের মতো একটা পদার্থ, যেখানে হচ্ছে আমাদের কোষের বিভিন্ন ক্ষুদ্রাঙ্গগুলো থাকে। তার মানে এটার আমরা অ্যাকচুয়ালি দুইটা পার্ট পাচ্ছি। একটা হচ্ছে কি আমাদের মাতৃকা, বা যেটা হচ্ছে আমাদের সাইটোসল। আরেকটা জিনিস কি পাচ্ছি জানো? আরেকটা জিনিস হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অঙ্গাণু, যেটা হচ্ছে বললাম এই মাতৃকাতে হচ্ছে আমাদের বিভিন্ন অঙ্গাণুগুলো হচ্ছে থাকে। তাহলে আমাদের সাইটোপ্লাজমটা গেল। আমাদের তাহলে কোষ ঝিল্লি দিয়ে ঢুকলাম, তারপরে দেখলাম যে থকথকে জেলের মতো পদার্থ, যেখানে বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে, এটা হচ্ছে সাইটোপ্লাজম। এছাড়া হচ্ছে থাকতেছে আমাদের নিউক্লিয়াস। এখন এই যে আমরা বললাম বিভিন্ন অঙ্গাণু থাকতেছে, এই অঙ্গাণুগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিসের উপর ভাগ করি? বায়োলজিতে একটা জিনিস মাথায় রাখবা, যে প্রত্যেকটা ক্লাসিফিকেশন করা হয় কোনো না কোনো একটা থিমের উপর ডিপেন্ড করে। এখানে কিসের উপর ডিপেন্ড করা হচ্ছে, ঝিল্লি বদ্ধ নাকি ঝিল্লিবিহীন অঙ্গাণুটা, সেটার উপর ডিপেন্ড করে। তাহলে হচ্ছে আমাদের এই অঙ্গাণুগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন। এখন এই ঝিল্লিবদ্ধ অঙ্গাণু যেটা, এটার মধ্যে কি কি আসতেছে দেখো। ফার্স্টে আমি বলি, যদি বলি যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্গাণু কোনটা কোষে, মানে নিউক্লিয়াসের পরে, সেটা হবে হচ্ছে অলওয়েজ মাইটোকন্ড্রিয়া। কেন জানো? কারণ মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, মাইটোকন্ড্রিয়াকে আমরা পড়ে আসছি না যে এটাকে হচ্ছে আমাদের পাওয়ার হাউস বলা হয়। কারণ আমরা যে শ্বসন পড়ে আসছি, যে আমাদের খাবারকে জারণ করে যে সেখান থেকে শক্তিটা উৎপন্ন, সেটা খালি মাইটোকন্ড্রিয়া করতে পারে। যদি মাইটোকন্ড্রিয়া না থাকে, তুমি খাচ্ছ কিন্তু তারপরেও সেখান থেকে যে শক্তিটা রূপান্তরিত করে খাবার থেকে যে শক্তিটা পাওয়ার প্রসেসটা, এটা কমপ্লিট হবে না। তাহলে আলটিমেটলি আমাদের শরীর শক্তি পাবে না। তাহলে শরীর শক্তি না পাইলে কোনো ধরনের যে শারীরবৃত্তীয় কাজ আছে সেটা চলতে পারবে না। সো অনেক ইম্পর্টেন্ট অঙ্গাণু আছে, কিন্তু মাইটোকন্ড্রিয়াটাকে মোস্ট ইম্পর্টেন্ট অলওয়েজ মনে রাখবা। এরপরে হচ্ছে আমরা পাই হচ্ছে প্লাস্টিড, যেখানে হচ্ছে আমাদের খাবার তৈরি হয়। যেহেতু এটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকতেছে, প্রাণী কোষ হলে এটা আমরা বলতাম না। তারপরে হচ্ছে আছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে হচ্ছে গলজি বডি আসতেছে, আর হচ্ছে আমাদের পারক্সিজম আসতেছে।
গজি বডি কিন্তু আমাদের হচ্ছে বলা যেতে পারে কোষের ট্রাফিক পুলিশ, কারণ এখানে আমাদের যে প্রোটিনগুলো তৈরি হয়, প্রোটিনগুলো তৈরি হওয়ার পর এখানে হচ্ছে প্যাকেজিং হয়, ঠিক আছে, মানে প্যাকেজিং প্রসেসিং যা আছে সব হয়। আর প্রোটিন আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা দিয়ে আমাদের শরীরে সব কিছু তৈরি হয়েছে, মাসেল মাস থেকে শুরু করে সব কিছু। সো গলজি বডি ইম্পর্টেন্ট। আর পারক্সিজম হচ্ছে আমাদের যে ইনটক্সিকেশনের কাজ করে, বা টক্সিক প্রোডাক্ট বা বিষ জাতীয় জিনিস যেটা আমাদের শরীরের জন্য ভালো না, এগুলাকে হচ্ছে আমাদের নিউট্রালাইজ করতে হেল্প করে। আচ্ছা গেল, এছাড়াও আরও কিছু আছে, বাট এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু কী কী আছে। ঝিল্লিবিহীনের মধ্যে সবার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রাইবোসোম। কেন সবার আগে এটা বলতে চাই, কেন এটা এত বেশি ইম্পর্টেন্ট, কারণ ওই যে বললাম যে প্রোটিনটা হচ্ছে আমাদের শরীরের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। প্রোটিন হচ্ছে আমাদের দেহ গঠন, বা মানে মেইনলি আমাদের দেহের কাঠামোটা গঠন হিসেবে একদম মেইন হচ্ছে আমাদের প্রোটিনের উপর ডিপেন্ড করে। তাহলে হচ্ছে আমাদের প্রোটিনটা যে প্রত্যেক কোষে কোষে তৈরি হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সো এখানে কে কাজ করতেছে, প্রোটিন তৈরির কারখানা আমরা সবসময় বলি হচ্ছে রাইবোজোমকে। তাহলে হচ্ছে প্রোটিন তৈরির কারখানা রাইবোজোম, সো এটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে যেটা আসতেছে যে আমাদের হচ্ছে সেন্ট্রিওল একটি ইম্পর্টেন্ট অঙ্গাণু। এরপর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কোষীয় কঙ্কাল। এই কোষীয় কঙ্কালের মধ্যে বিভিন্ন ধরনের তন্তু আছে। কি কি আছে? কোষ কঙ্কালের মধ্যে আছে হচ্ছে আমাদের মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটা জিনিস দেখো, মাইক্রোটিবিউলস আর হচ্ছে দুই টাইপের ফিলামেন্ট, একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট আর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই জিনিসগুলো হচ্ছে কি করে আমাদের, এই মনে করো একটা কোষ, এটার মধ্যে সব কিছু আছে, কিন্তু এটার স্ট্রাকচারটা স্টেবল রাখতে হবে তো, তাই না? তো এটার জন্য আমাদের কি, আমাদের শরীর একটা শক্ত কাঠামোর উপরে ডিপেন্ড করতেছে না, সেটা হচ্ছে আমাদের কঙ্কাল। তো এরকম কঙ্কাল তো হচ্ছে আমাদের কোষেরও লাগবে, কারণ না হলে এই স্ট্রাকচারটা ঠিকমতো হচ্ছে স্টেবল থাকতে পারবে না। এই তন্তুগুলা বা এই যে এই তিন টাইপের জিনিস, এরাই হচ্ছে আমাদের এই মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এরাই হইতেছে আমাদের কোষীয় কঙ্কাল হিসেবে কাজ করে। এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ছবি, সেটা হচ্ছে আদর্শ উদ্ভিদ কোষের গঠন। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং তোমরা হচ্ছে যে নোট করতেছো বা কিসে করতেছো, HW করবা, সেখানে হচ্ছে অবশ্যই এই ছবিটা এঁকে জমা দিবা। আমি সবারটা চেক করবো যে এখানে হচ্ছে তোমরা হচ্ছে ঠিকমতো আঁকতে পারছো কিনা। দেখো এখানে হচ্ছে আমি যদি একটু দেখাই দিই, এই যে বাইরে দিয়ে অ্যাকচুয়ালি এই যে ফার্স্ট মেমব্রেনটা, এটা হচ্ছে আমাদের এই যে লাল কালি দিয়ে যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন বা হচ্ছে কোষের যে কি বলে এটা, একটু আগে যে দেখালাম যে কোষ ঝিল্লি, সেটা। এর বাইরে দিয়ে যেটা আসতেছে এটা কি, এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর, এই যে কোষ প্রাচীর, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যখন ভিতরে ঢুকবো তখন এই যে নিউক্লিয়াসটা দেখো আমাদের বড় করে চোখে পড়তেছে, আর একটা বড় ফাঁকা জায়গা চোখে পড়তেছে। এই জিনিসটা কি জানো, এটা হচ্ছে আমাদের কোষ গহ্বর। হ্যাঁ, এটা নিয়েও আমরা সামনে পড়বো, বাট এই কোষ গহ্বর, এই জিনিসটা হচ্ছে মনে রাখো যে এই জিনিসটা হচ্ছে আমাদের কোষের ভিতরে একটা ফাঁকা জায়গা, অনেক বড় ফাঁকা জায়গা। উদ্ভিদ কোষে অনেক বড় থাকে, প্রাণী কোষে এতটা বড় থাকে না, কিন্তু থাকে। বাট এই যে এই মানে কোষ গহ্বরটা, এটা হচ্ছে এখানে মানে ধরো এই যে সাইটোপ্লাজমে কিন্তু মাতৃকা থাকে, আমি বললাম না যে থকথকে জেলির মতো পদার্থ যেখানে সবগুলা অঙ্গাণু থাকে, কিন্তু এই মাতৃকাটা কোষ গহ্বরে কিন্তু থাকে না। কোষ গহ্বরে একটা অঙ্গাণু বা একটা ফাঁকা জায়গা বলতে পারো এখানে। হ্যাঁ ঠিক আছে, কিছু রঞ্জক পদার্থ থাকে, ওটা আমরা সামনে আসবো। বাট কথা হচ্ছে যে এখানে এটা সাইটোপ্লাজমের মাতৃকার মধ্যে আছে একটা বড় ফাঁকা জায়গা, এটা যাতে আমাদের মাথায় ধারণা না থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে নিউক্লিয়াসের ভিতরে এখানে হচ্ছে নিউক্লিয়াসের জিনিসপাতিগুলোর কথা লেখা আছে। এই যে গোল্লাটা হচ্ছে আমাদের কি নিউক্লিওলাস, তারপরে এখানে হচ্ছে অনেকগুলো সুতার মতো ক্রোমোজোম দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরা কি, এরা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেন, দেখো আমাদের হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অনেকগুলা কি বলে এটা দানা লেগে আছে, এগুলো অ্যাকচুয়ালি রাইবোজোম। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে মাইটোকন্ড্রিয়া আছে,
তারপরে এখানে প্লাস্টিড আছে। তো আমরা মোটামুটি সব কিছু এখানে দেখতে পারতেছি। এখন এই জিনিসটা আমাদের একে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা একটা একটা করে যদি অঙ্গাণুতে আসি, এর মধ্যে আমি খালি কোষ কি বলে এটা কোষ প্রাচীর নিয়ে আজকে একটু আলোচনা করব, কারণ আমাদের টাইম নাই। হ্যাঁ, আজকে খুব বেশি বড় ক্লাস একদম করব না আজকে, যেহেতু একদম আমাদের ফার্স্ট ক্লাস, একদম প্রিলিমিনারিতেই আমরা থাকি। খুব বেশি তাড়াহুড়ো করে আমাদের বেশি পড়ে ফেলারও এখন আসলে দরকার নাই। তাহলে কোষ প্রাচীর নিয়ে যদি আমরা আলোচনা করি, কোষপ্রাচীর জিনিসটা কি আসলে? কোষপ্রাচীর হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। অনন্য বৈশিষ্ট্য মানে কি? এই জিনিসটা খালি উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না, প্রাণী কোষে বা অন্য কোথাও পাওয়া যায় না। সো এটা উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। আচ্ছা, এখন বুঝলাম এটা হতেছে আমাদের উদ্ভিদ কোষের অন্য বৈশিষ্ট্য। বা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা উদ্ভিদ কোষ একটা অপেক্ষাকৃত শক্ত জড় আবরণ দিয়ে আবৃত থাকে। এই যে শক্ত জড় আবরণ, এটাকেই হতেছে আমাদের কি বলে, কোষপ্রাচীর বলে। তাহলে হচ্ছে আমাদের উদ্ভিদ কোষের চারপাশে যে শক্ত ও জড় আবরণ থাকে, ঠিক আছে? তাহলে জীবিত আবরণ যেটা, ওইটা কিন্তু কোষ ঝিল্লি। তাহলে হচ্ছে আমাদের যদি বলে যে কোষের, যে উদ্ভিদ কোষের জীবিত আবরণ কোনটা, এটা কিন্তু আমাদের একটু ট্রিক করে হচ্ছে অ্যান্সার দিতে হবে। সেটা হচ্ছে যে আমাদের কোষ ঝিল্লি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা যদি কোষ মানে প্রাচীর যেটা আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের ভৌত গঠনটা নিয়ে যদি আজকে একটু আলোচনা করি, জাস্ট মধ্যপর্দাটা বলবো। সামনের ক্লাসে এটা নিয়ে আরও ডিটেইলে আলোচনা করব। তো মধ্যপর্দা যেটা, মধ্যপর্দা কি মানে, আমরা হচ্ছে কোষপ্রাচীরের ভৌত গঠনটার দিকে যদি দেখি, তাহলে হচ্ছে আমরা এটা 3টা লেয়ার দেখতে পারি। হ্যাঁ, 3টা লেয়ার। একটা হচ্ছে আমাদের মধ্যপর্দা, তারপরে হচ্ছে প্রাথমিক প্রাচীর, এবং হচ্ছে আমাদের কি বলে এটা, প্রাথমিক প্রাচীর, আর হচ্ছে যে সেকেন্ডারি প্রাচীর। এখন ধরো এই একটা সেলের মধ্যপর্দা, তারপরে হচ্ছে কি হয়, ফার্স্টে মধ্যপর্দাটা তৈরি হয়, ভিতর দিয়ে এভাবে প্রাথমিক প্রাচীরটা আসতেছে, তারপরে হচ্ছে আমাদের এখান দিয়ে আমাদের যে সেকেন্ডারি বা গৌণ প্রাচীর সেটা আসতেছে। এখন আমাদের প্রত্যেকটা কোষ তো আমাদের একটা মানে উদ্ভিদ দেহে একটা আরেকটার সাথে লেগে থাকে। তাহলে ধরো এই একটা সেলের হচ্ছে আমরা কোষ প্রাচীরটা দেখালাম, এখন পাশের যে সেল আছে ওইটার মধ্যপর্দাটা এটার সাথে একদম লেগে থাকবে, ঠিক আছে? তাহলে মধ্যপর্দা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, কারণ একদম দেখো পাশাপাশি দুইটা কোষের যে মধ্যপর্দা আছে, এরা হইতেছে একটা আরেকটার সাথে একদম মানে ক্লোজ কন্ট্যাক্টে আসে, ঠিক আছে? এরপরে হচ্ছে কি হবে, এদিক দিয়ে এইটার হইতেছে প্রাথমিক প্রাচীর, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে। তাহলে হচ্ছে এটা আমাদের একটা সেল, আর এদিকে হচ্ছে কি আমাদের অ্যানাদার সেল। এটা হচ্ছে আমাদের মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, আর এটা হচ্ছে আমাদের গৌণ প্রাচীর। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের মধ্যপর্দাটা এখন সরি মানে আমরা হচ্ছে বুঝতে পারলাম যে প্রাচীর গুলা হচ্ছে কিভাবে থাকে বা 3টা লেয়ার কিভাবে থাকে। এখন যদি হচ্ছে মধ্যপর্দার গঠনটা নিয়ে আমি একটু বলি তোমাদেরকে, মধ্যপর্দার গঠনে অ্যাকচুয়ালি কি থাকে। মধ্যপর্দাটা গঠিত হয় হচ্ছে আমাদের যখন ধরো মাইটোসিস হয়, আমাদের প্রত্যেকটা কোষ কি জাইগোট ছাড়া প্রত্যেকটা কোষই তো অ্যাকচুয়ালি কোষ বিভাজনের মাধ্যমেই আসছে। তো আমাদের যখন ইসে হয় কি বলে এটা, যখন হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন হয়ে যায়, এরপরে হচ্ছে আমাদের টেলোফেজ পর্যায়ে, যেটা হচ্ছে একদম আমাদের লাস্ট পর্যায়ে, তো তখন হচ্ছে কি আমাদের সাইটোকাইনেসিসও হয়ে যাওয়ার পর্যায়ে। তো তখন সাইটোকাইনেসিস হইলে কি হবে, মানে আমাদের মাইটোসিসের তো 2টা পর্যায়ে ছিল, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, যখন নিউক্লিয়াসটা ফার্স্টে বিভাজিত হয়ে 2টা আলাদা আলাদা ভাগ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের কি হবে,
মানে সাইটোপ্লাজমের দুই পাশ থেকে হচ্ছে আমাদের খাদ সৃষ্টি হবে। ধরো হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস। এরপরে হচ্ছে এটা যখন আমাদের মাইটোসিসের মানে একদম লাস্টে টেলোফেজ আসবে, তখন হচ্ছে আমাদের দুই পাশ থেকে এই মাঝখান দিয়ে হচ্ছে আমাদের নিউক্লিয়াসটা ভেঙে যাবে। হ্যাঁ, নিউক্লিয়াসটা মাঝখান থেকে হচ্ছে আমাদের ভেঙে গেল, মানে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, ক্যারিওকাইনেসিস হয়ে গেছে। তো তারপরে কি হবে, দুই মেরুতে দুইটা হচ্ছে নিউক্লিয়াস চলে গেছে মাঝখান দিয়ে, এখন আমাদের ভাগ হওয়া লাগবে। তো তখন হচ্ছে আমাদের এই যে দুই পাশ থেকে আমাদের হচ্ছে খাদ তৈরি হবে, তৈরি হয়ে তারপর কি হবে, আস্তে 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 এরা ভিতরে ঢুকবে, আস্তে আস্তে এরা ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে হচ্ছে আমাদের দুইটা সেল আলাদা হয়ে যাবে। এই আলাদা হওয়ার প্রসেসটার মধ্যে কি হয়, এই যে আমাদের কি বলো এটা, আলাদা হওয়ার মধ্যে যে আমাদের হচ্ছে কিছু ফ্র্যাগমেন্টস, এই যে কোষীয় কঙ্কালের ফ্র্যাগমেন্টস বা এই যে ফ্র্যাগমেন্টসগুলো যে হচ্ছে ভিতরে আসতেছে, এই ফ্র্যাগমেন্টসগুলো মিলাই হচ্ছে আমাদের এই চারপাশ দিয়ে কি করে, কোষ ঝিল্লির চারপাশ দিয়ে কোষ প্রাচীরের মধ্যপর্দা যেটা আছে ওইটা তৈরি করে দেয়। এই যে ফ্র্যাগমেন্টস যেগুলো বললাম এটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা কি, যে আমাদের মাইটোসিসের টেলোফেজ, আচ্ছা, আর এই ফ্র্যাগমোপ্লাস্টটা কোত্থেকে আসে, সাইটোপ্লাজম থেকে আসে, ঠিক আছে। কারণ কোষীয় অঙ্গাণুগুলো যখন ভাগ হয়ে যায় তখন হচ্ছে এরকম অনেক ফ্র্যাগমেন্টস মানে ক্রিয়েট হয়। তাহলে হচ্ছে আমাদের টেলোফেজে সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং হচ্ছে আমাদের এর সাথে গলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস। এরা মিলে হচ্ছে আমাদের মধ্যপর্দাটা তৈরি করে। এখন মধ্যপর্দায় আরেকটা জিনিস থাকে যেটার জন্য আমাদের শুরুতে মধ্যপর্দাটা জেলির ন্যায় হয়, সেটা হচ্ছে আমাদের পেকটিক অ্যাসিড। তাহলে হচ্ছে কি, আমাদের পেকটিক অ্যাসিড থাকে মধ্যপর্দায়, যেটার জন্য হচ্ছে আমাদের মধ্যপর্দাটা ফার্স্টে কি হয়, জেলির ন্যায়, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের এই জেলির ন্যায় যে আমাদের থাকতেছে, এই জেলির ন্যায় গঠনটার অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স কি, এটার একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা হলো এই লেয়ারটা যখন থকথকে থাকবে, দেখো আমি কি বলছি যে মধ্যপর্দা দুইটা হচ্ছে মানে পাশাপাশি সেলের দুইটা মধ্যপর্দা একটা আরেকটার ক্লোজ কন্ট্যাক্টে আসবে। তো যখন এরা হচ্ছে আমাদের মানে ক্লোজ কন্ট্যাক্টে আসবে এবং এখানে অ্যাটাচ হয়ে থাকবে, অ্যাটাচ হয়ে অ্যাকচুয়ালি কাঠামোটাকে ধরে রাখবে। তো আমাদের ধরো যে এটা যদি মানে জেলির ন্যায় না থাকে, শুরু থেকে শক্ত থাকে, তাহলে কি একটা আরেকটার সাথে মিশতে পারবে, মিশতে কিন্তু পারবে না। হ্যাঁ, আলাদা আলাদা থাকবে, ঠিক আছে, বাট জেলির ন্যায় থাকার কারণে হচ্ছে একটা আরেকটার সাথে এরকম সুন্দর করে লেগে যায়। পরে হচ্ছে যখন এই পেকটিক অ্যাসিডটা হচ্ছে কমে যায়, তখন হচ্ছে আমাদের শক্ত হয়ে যায় আর কি, ঠিক আছে। এরা হচ্ছে মানে এখানে পেকটিক অ্যাসিড বেশি থাকে, এই জন্য এটা একটু জেলির ন্যায় থাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই রাখতেছি। সামনের দিকে হচ্ছে এই সামনের ক্লাসে হচ্ছে এই কোষ প্রাচীর অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা নিয়ে হচ্ছে আলোচনা করে দিব। প্লাস হচ্ছে আমাদের ফ্লুইড মোজাইক মডেল, কোষ ঝিল্লি, এখানে অনেক ইন্টারেস্টিং পড়া বাকি আছে। সবাই হচ্ছে নোটটা, আজকের ক্লাস নোট আমাদের গ্রুপে পোস্ট করে দিও। আসসালামু আলাইকুম সবাইকে।